চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ খুব 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 আনন্দে আছো। তো আজকে কর্তার ভূত গল্প থেকে কোয়েশ্চেন আনসার লেখানো চলছিল। আজকে সেটারই বড় প্রশ্ন হবে। আগের পার্টগুলো দেখে এসে আজকে দেখো, আজকে 4 বা 5 নম্বর ঠিক মনে নেই, সিরিয়ালি দেখো প্লিজ। তো চলো শুরু করো। প্রথম, কর্তার ভূত গল্পের নামকরণের তাৎপর্য লেখো। আনসার: সাহিত্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো নামকরণ। প্রধানত নামকরণের মাধ্যমেই রচনার বিষয়বস্তু সম্পর্কে আগাম ধারণা করা যায়। নামকরণ কখনো চরিত্র প্রধান, কখনো রূপকাশ্রিত, কখনো কাহিনী প্রধান, আবার কখনো ব্যঞ্জনাধর্মী হয়ে থাকে। এখন এই দৃষ্টিভঙ্গির নিরিখে কর্তার ভূত গল্পটির নামকরণ কতদূর সঙ্গত তা আমরা বিচার করব। প্যারাচেঞ্জ: এই দেশ কখনো ধর্মীয় শাসনে অন্ধ ছিল, আবার কখনো বা শাসকের ঔদ্ধত্যের কাছে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় অন্ধ আনুগত্যের পথে চলতে বাধ্য হয়েছে। দেশবাসী নিজেদের অক্ষমতাকে ঢাকতে কখনো অতীতকে কাঠগড়ায় তুলেছে, আবার কখনো নানান ধর্মীয় তত্ত্বকথার দোহাই দিয়েছে। গুটিকতক মানুষ এই বেড়াজাল ভেঙে নতুন করে বাঁচার স্বপ্ন দেখলে তাদের কপালে জুটেছে শাস্তি তথা ভূতের কানমলা। কিন্তু স্থবির স্থিতাবস্থায় আশ্বস্ত দেশবাসী মানসিক অন্ধত্বের শিকার হওয়ায় তাদের আনুগত্য অটুট রেখে চলে। অথচ নবীনেরা জানতে চায় এই অন্ধ আনুগত্যের যুগ কতদিন চলবে, কারণ পরিবর্তনশীল সামাজিক বিধান তাদের মনে করিয়ে দেয় যে আনুগত্যের জাল নিজেদেরকেই ছিন্ন করে বেরিয়ে আসতে হয়। তখন সীমাহীন আনুগত্যের রশিতে দৃঢ়ভাবে বাঁধা এই মানুষগুলি তাদের ভীতির কথা বলে, আসলে ওটাই ভূত। রবীন্দ্রনাথ কর্তার ভূত রচনায় স্মৃতিশাস্ত্র তথা প্রাচীন সামাজিক বিধানের রূপক হিসাবে কর্তাকে তুলে ধরেন। সেই সঙ্গে ভূতকে তিনি সেই জীর্ণ লোকাচারের যুক্তিহীন দাসত্বের রূপক হিসাবে দেখান। প্রাচীন সামাজিক অচলায়তন রূপী কর্তার যখন মৃত্যু আসন্ন, তখন দেশের শিরোমণি চূড়ামণি মাসি পিসির দল যারা গতানুগতিকতায় বিশ্বাসী, মাথা ব্যথার অন্ত থাকে না তাদের। তাই কর্তার বদলে তারা কর্তার ভূতের নিয়ন্ত্রণেই সান্ত্বনা খোঁজে। অর্থাৎ জড় আনুগত্যের কাছে মানুষ প্রতিবাদ বিমুখ পোষা ভেড়ার মতো খোঁটায় বাঁধা থাকে, কোনো শব্দ করে না। দু একজন কর্তার কাছে এ ব্যাপারে দরবার করলে তিনি বলেন, তোরা ছাড়লেই আমার ছাড়। তখন তারা তাদের ভয়ের কথা বললে কর্তা বলেন, সেখানেই ভূত, যা আসলে ভীরু দুর্বল ভারতবাসীর নিশ্চল মানসিক অবস্থার প্রতীক। প্যারাচেঞ্জ: এভাবেই রবীন্দ্রনাথ আত্মসমালোচনামূলক এবং নীতিধর্মী রূপকের তীক্ষ্ণ ব্যঙ্গের আড়ালে ফুটিয়ে তুলেছেন তার সুনিপুণ সামাজিক পর্যবেক্ষণ। কর্তার ভূত গল্পে লেখক কাহিনীর আড়ালে গভীর একটি ভাবকে প্রকাশ করেছেন। পরাধীন ভারতবর্ষ যে ভূত শাসনতন্ত্রের দৃষ্টান্ত, সে কথায় শিরোমণি চিরমণি বুলবুলি ভূত প্রভৃতি রূপকের মাধ্যমে তুলে ধরেছেন লেখক। এ আলোচ্য কাহিনীর নামকরণ রূপকধর্মী ও সার্থক বলেই মনে হয়। নেক্সট প্রশ্ন: ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। এখানে কে কাদের অবোধ বলেছেন, উক্তিটির তাৎপর্য আলোচনা করো। লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তার ভূত নামক রচনা থেকে নেওয়া উদ্ধৃতাংশটির বক্তা ভুতুড়ে কর্তা। নেক্সট প্যারা করো। গভীর রাতে যারা ভুতুড়ে কর্তার কাছে ভূত শাসনতন্ত্রের মেয়াদ সম্পর্কে জানতে চান, তাদেরই বক্তা অবোধ বলেছেন। নেক্সট প্যারা: দেশের লোক ভূত শাসনে ভারী নিশ্চিন্ত, কারণ তাদের ভবিষ্যৎটি ভূতের খোঁটায় বাঁধা। শুধু যারা নতুন করে ভাবতে গিয়ে ভূতের কানমলা খায়, তারাই নায়েবকে এড়িয়ে গভীর রাতে কর্তার কাছে ভূত শাসনের অবসানের কথা জানতে চায়। রূপকাশ্রিত এই রচনায় ভূত হল দেশবাসীর কুসংস্কারাচ্ছন্ন ও পরনির্ভরশীল মানসিকতার প্রতীক। দাসত্ব, সংস্কার, অর্থহীন বিধিনিষেধ কিংবা অন্ধ অনুসরণ নামক অসংখ্য কর্তা ভূতের দৌরাত্মে এদেশ নিষ্পিষ্ট। অথচ মৃত অতীতের ভূতকে বহন করে চলা কর্তার দোষ নয়, মানুষের মূঢ় অজ্ঞতা এর জন্য দায়ী। তাই চোখ বুজে যুক্তিহীনভাবে চলাকে লেখক প্রাচীন কীটাণুর আদিম চলার সঙ্গে তুলনা করে তীব্র বিদ্রূপ করেন। কারণ ভূত শাসনের অবসান ঘটানো ভূতের পক্ষে নয়, কেবল মানুষের পক্ষেই সম্ভব। চেতনার জাগ্রত আলোয় মানুষই ভূত শাসনতন্ত্রের বেড়াজাল অতিক্রম করে বেরিয়ে আসতে পারে।
দেশবাসী যতদিন পরাধীনতার দাসত্বে আবদ্ধ থাকবে, যতদিন তারা অন্ধ সংস্কারের জালে জড়িয়ে রাখবে নিজেদের, ততদিন চেতনার উদ্বোধন হবে না, ততদিনই মানুষ ভূতগ্রস্ত হয়ে থাকবে, ফলে ভূতও তাদের ছেড়ে যাবে না। কর্তার কথায় তারই অর্থপূর্ণ ইঙ্গিত প্রতিধ্বনিত হয়েছে। নেক্সট, কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনাই নেই। কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে? ভূতকে মানলে কোনো ভাবনাই নেই কেন? উদ্ধৃতিটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো। লেখ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কর্তার ভূত গল্পের উদ্ধৃত অংশে বুড়ো কর্তার মৃত্যু আসন্ন জেনে দেশবাসী অস্থির হয়ে পড়ে। বিচলিত দেশবাসীর অসহায় ও মনোকষ্ট দেখে কর্তাও দুঃখিত হন, কিন্তু মৃত্যু অনিবার্য। এমন অবস্থায় দেবতা দয়াপরবশ হয়ে কর্তাকে ভূত হয়ে মানুষের ঘাড়ে চেপে থাকার পরামর্শ দেন। এই প্রসঙ্গে প্রশ্নোদ্ধৃত উক্তিটি করা হয়েছে। নেক্সট প্যারা। ভূতকে মানলে নিজস্ব চিন্তাভাবনা কিংবা ভবিষ্যতের কথা সব জলাঞ্জলি দিয়ে সমস্ত ভাবনায় ভূতের মাথায় চাপিয়ে দেওয়া যায়। আর ভূতের যেহেতু মাথা নেই, তাই তার কারোর জন্য মাথা ব্যথাও নেই। প্যারা চেঞ্জ করো। কর্তার ভূত বলতে রবীন্দ্রনাথ অতীতের ধর্মীয় কুসংস্কার, মৃত প্রথার প্রতি অন্ধ আনুগত্য এবং যুক্তিহীন রক্ষণশীলতাকে বুঝিয়েছেন। মামুলি ভূতের গল্পের আদলে তিনি আসলে দেশের সত্যিকারের রূপটিকে তুলে ধরেছেন। তীক্ষ্ণ ব্যঙ্গের সঙ্গে তার সুনিপুণ সামাজিক পর্যবেক্ষণের সংমিশ্রণ ধরা পড়েছে ভারতের প্রকৃত দুর্দশা। আধুনিকতার প্রাথমিক শর্তই হলো যুক্তি, বুদ্ধি এবং বিশ্লেষণ, কিন্তু এদেশের মানুষ এর বিপরীত পথে হেঁটে সব ভাগ্য বা অদৃষ্টের হাতে সমর্পণ করে বসে আছে। দেশের কর্ণধারেরাও সবসময় নিজেদের অস্তিত্বের বিপন্নতার ভয়ে আতঙ্কিত, কারণ তারা জানে আধুনিকতার আতশ কাচের নিচে তাদের সীমাবদ্ধতার গণ্ডি প্রকাশ্যে এসে যাবে। তাই ভবিষ্যতের পথে না হেঁটে তারা ভূত তথা অতীতকে আঁকড়ে ধরেই প্রাণে বাঁচতে চায়। নেক্সট, সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায়। কোন পরিপ্রেক্ষিতে এই উক্তিটির অন্তর্নিহিত অর্থ লেখ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কর্তার ভূত গল্পের উদ্ধৃত অংশটিতে প্রথানুগত্য রক্ষণশীলতার জগদ্দল পাথরকে বহন করে নিয়ে যেতে মানুষ যে শ্রম দেয় তা জীবনে চলার পথে কোনো উন্নতি সাধন করে না, শুধু শক্তিক্ষয় করে। আলোচ্য অংশে লেখক সেই কথাই বলতে চেয়েছেন। প্যারাচেঞ্জ। রবীন্দ্রনাথ ঠাকুর পাঠ্য রচনাটির মাধ্যমে প্রচলিত সংস্কারের প্রতি দেশের মানুষের অন্ধ অনুগত্য, ধর্মীয় অনুশাসনের মধ্যে জীবন কাটানোর নাছোড় মনোভাবনাকে ব্যঙ্গ করেছেন। তারা আধুনিকতাকে গ্রহণ না করে, ভবিষ্যতের কথা না ভেবে ভূত তথা অতীতকে আঁকড়ে বেঁচে থাকাকেই শ্রেয় বলে মনে করেন। দেশের তথাকথিত তত্ত্বজ্ঞানীর দলও দেশের মানুষের এভাবে চলাকে আদিম চলা বলে। দেশবাসীকে বিপথে চালিত করতে তারা তৎপর। কিন্তু লেখক অনুভব করেছেন অদৃষ্টের চালে চলার মধ্যে মানুষ যতই আদিম আভিজাত্য অনুভব করুক, তা আসলে জড় দাসত্বেরই নামান্তর। কারণ অন্ধ অভ্যাসের বশে সে তার চারদিকের ঘেরাটোপকেও দেখতে পায় না। ধর্মীয় অনুশাসনের প্রাচীর যেহেতু খালি চোখে দেখা যায় না, তাই সেটি ভাঙাও সম্ভব নয়। অথচ ক্রমে সংস্কার ও বিধিনিষেধের গ্রাসে মানুষের প্রাণশক্তি ফুরিয়ে আসে। সে প্রতিরোধ প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলে। ভাত, কাপড়, স্বাস্থ্য কিছুই মেলে না, অথচ শান্তি বজায় থাকে, যা অনেকটা শ্মশানের শান্তির মতো। উদ্ধৃতাংশে এই সত্যই প্রকাশ পেয়েছে। নেক্সট লেখো। দেশশুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে চলে। চোখ বুজে চলার অর্থ কি? দেশশুদ্ধ লোকের এমন ধরায় চলার তাৎপর্য কি? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কর্তার ভূত গল্পের উদ্ধৃত অংশে চোখ বুজে চলা কথাটির আক্ষরিক অর্থ চোখ বন্ধ করে চলা, কিন্তু লেখক আলোচ্য অংশে চোখ বুজে চলা বলতে দেশবাসীর ধর্মীয় অনুশাসন ও অন্ধ আনুগত্যের কাছে আত্মসমর্পণ করে বিবেকহীনভাবে চলাকেই বুঝিয়েছে। প্যারাচেঞ্জ। রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তার ভূত কাহিনীটি আত্মসমালোচনামূলক কাহিনী। আলোচ্যটি প্রচলিত ভূতের গল্প নয়, এখানে গল্পের একটি
রূপরেখা মাত্র আছে, তবে লেখকের সুনিপুণ সামাজিক পর্যবেক্ষণ এখানে সুস্পষ্ট। গল্পটির পরতে পরতে ছড়িয়ে আছে বর্তমান সমাজকে নিয়ে শ্লেষ আর ব্যঙ্গ। কর্তার ভূত গল্পটির পূর্বাভাস পাওয়া গেছিল লেখকের উড়ব যাত্রীর ডায়েরির ভূমিকাতে। উড়ব যাত্রী হচ্ছে উন্তুস্তয় হস্যু রয়কার প উন্তুজয়াকার তয়রাফালা দীর্ঘি র। উড়ব যাত্রীর ডায়েরি, ডয়াকার উন্তুস্তয় একার রয় হস্যির, এটা বানান। উড়ব যাত্রীর ডায়েরি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা। ভূমিকাতে সেখানে তিনি লিখেছিলেন, আমাদের এই সর্বাঙ্গ সম্পন্ন প্রাচীন সভ্যতা বহুদিন হলো পঞ্চত্ব প্রাপ্ত হয়েছে। আমাদের বর্তমান সমাজ তারই প্রেতজনী মাত্র। লেখক এই বস্তাপাচা ধ্যান ধারণার সাবেকি ঘুম ভাঙানোর লক্ষ্যে দেশের মানুষের অন্ধবিশ্বাস ও সংস্কারকে পদে পদে আঘাত করেছেন। উন্নত দেশগুলির আধুনিক জীবন ধারণের সঙ্গে তুলনা করে আমাদের সীমাবদ্ধতাকে ব্যঙ্গ করেছেন। বুড়ো কর্তার মৃত্যুকালে দেশশুদ্ধ লোক যখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তখন কর্তাও দুঃখিত। এসব দেখে দেবতা অভয় দেন, কর্তা ভূত হয়ে এদের ঘাড়ে চেপে থাকবে, কারণ ভূতের মৃত্যু নেই। দেশের লোক ভারী নিশ্চিন্ত হয়, তবে দু একজন মৌলিকভাবে চিন্তাভাবনা করতে গিয়ে খায় ভূতের কানমলা, অর্থাৎ তাদের শাস্তি ভোগ করতে হয়। ফলে দেশের লোক আদিম কীটাণুর মতো নিয়তির নির্দিষ্ট পথে অন্ধ হয়ে হেঁটে চলে। এই প্রকার চলার মধ্যে থাকে না শাসকের হাতে শাস্তি পাওয়ার ভয়, বরং এক প্রকার আদিম আভিজাত্য অনুভব করে তারা। এভাবেই লেখক অন্ধ আনুগত্য সংস্কারকে উপেক্ষা করে দেশবাসীর ভবিষ্যতের পথে এগিয়ে চলার অক্ষমতাকেই ফুটিয়ে তুলেছেন আলোচ্য রচনায়। নেক্সট, তারা ভয়ঙ্কর সজাগ। কাদের কথা বলা হয়েছে? তাদের এমন ভয়ঙ্কর সজাগ থাকার কারণ কি? আনসার লেখো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কর্তার ভূত রচনার উদ্ধৃত অংশে আধুনিক শিক্ষায় শিক্ষিত পাশ্চাত্য দেশের মানুষদের কথা বলা হয়েছে, যারা ভবিষ্যৎকে সামনে রেখে প্রতিনিয়ত এগিয়ে চলেছে। প্যারাচেঞ্জ। নদী যেমন স্রোত হারা হলে শৈবাল নাম এসে তাকে ঘিরে ধরে, ঠিক তেমনি একটি জাতির মধ্যে শিক্ষা, সাহস, মুক্ত চিন্তা ও চারিত্রিক দৃঢ়তার অভাব ঘটলে সে গতিহীনতার পাকে পথ হারায়। রবীন্দ্রনাথ এ দেশকে তেমনি নিশ্চল নিশ্চেষ্টতার পাকে বন্দি দেখে বেদনাহত হয়েছেন। এখানকার মানুষেরা বিদেশি শাসকের হাতে বাইরে থেকে বন্দি আর অতীতের অন্ধ প্রথানুগত্যের ভয়ে ভিতর থেকে আবদ্ধ। ভারতবাসীর যেন কোনো ভবিষ্যৎ নেই, কেবল আছে এক মৃত সুদীর্ঘ অতীত। তার মনে হয়েছে দেশবাসীর ভবিষ্যৎটি অনেকটা পোষা ভেড়ার মতো খুঁটোয় বাঁধা। তাই পরাধীনতার যন্ত্রণা তারা অনুভব করতে পারে না, লাঞ্ছনা অপমান তাদের হৃদয়কে বিদ্ধ করে না। তাই তাদের দিনগত পাপক্ষয়ের ঘানি থেকে এক ফোঁটা তেলও বেরোলেও তেজ বেরিয়ে তাদেরকে ঠান্ডা করে দেয়। তেল না বেরোলেও তেজ বেরিয়ে তাদেরকে ঠান্ডা করে দেয়। অথচ পাশ্চাত্যের মানুষগণ অনেক সতর্ক ও আত্মসম্মানবোধে দীপ্ত, কারণ তারা শিক্ষিত এবং অন্ধ আনুগত্যের ধ্বজাধারী নয়। তাদের শ্রমের ফসল ভবিষ্যৎকে সচল রাখতে সাহায্য করে, কারণ তারা বুকের রক্ত ভূতের খপ্পরে ঢেলে দেয় না, অর্থাৎ তারা সচেষ্ট এবং স্বাবলম্বী হওয়ায় আত্মশক্তির ওপর নির্ভরশীল। এই সদা জাগ্রত আত্মমর্যাদা বোধের কারণেই পাশ্চাত্যের মানুষদের সজাগ বলা হয়েছে। নেক্সট লেখো, কর্তার ভূত কি নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনী? ব্যাখ্যা সহ লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তার ভূত গল্পটি কোনো প্রচলিত ভূতের গল্প নয়, তবে সেই ছাঁদ অবলম্বন করে রচনা এক সুদূর প্রসারী সত্য রূপকে তুলে ধরেছে। এখানে ভূত বলতে অলৌকিক কোনো প্রেতকে বোঝানো হয়নি, বরং ভূত হলো রক্ষণশীলতা, কুসংস্কার এবং অন্ধ আনুগত্যের প্রতি মোহ, যা মানুষকে স্বাবলম্বী হতে বাধা দেয়। সুতরাং কর্তার ভূত বলতে লেখক অন্ধ দেশবাসীর ঘুমের সংস্কার বশে লুপ্ত অতীতকে আঁকড়ে বেঁচে থাকার মানসিক অবস্থাটিকে বোঝাতে চেয়েছে। আবার এই ভূতগ্রস্ততাকেই দেশের প্রভাবশালী ও ক্ষমতাবান মানুষরা নিজেদের আধিপত্য বজায় রাখার স্বার্থে ব্যবহার করেন। গল্পটি 1921 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। পরাধীন ভারতের রাজনীতি তখন জালিয়ানাবাগ হত্যাকাণ্ড সহ অন্য নানা ঘটনায় উত্তাল। তবে কর্তার ভূতের সঙ্গে দেশীয় রাজনৈতিক অবস্থার প্রত্যক্ষ যোগ না থাকলেও লেখক সুকৌশলে দেশের মানুষ, শাসকবর্গ ও তাদের অনুসরণকারী ব্যক্তিদের প্রকৃত স্বরূপটি ফুটিয়ে তুলেছেন।
এই সূত্রেই উঠে আসে নায়েব, গোমস্তা, শিরোমণি, চূড়ামণি, তত্ত্বজ্ঞানী ও পেয়াদাদের কথা। রূপকের আড়ালে এরা আসলে তৎকালীন সমাজের বহু কর্তা ভূতের দৌরাত্ম্যকেই তুলে ধরে। তবে লেখক এটাও জানাতে ভোলেননি, ভূত হয়ে থাকা কর্তাদের দোষ নয়, তা আসলে দেশবাসীর ভীরুতা ও মূঢ়তা। তাই ভারতের সমাজ রাজনৈতিক জীবনে এমন কঠিন দুর্গতি, এই সব দিক বিচার করলে সিদ্ধান্তে আসা যায় যে এটি নিছক ভূতের কাহিনী নয়, বরং অনেকাংশে একটি রাজনৈতিক রূপক কাহিনী। আজকে এ পর্যন্তই থাক, আর পারছি না, অসম্ভব গরম লাগছে। আর একটা দিন হবে কর্তার ভূত থেকে ব্যস্ত আমি শেষ, মানে আর একটা ভিডিও আপলোড করে। এই পর্যন্তই থাকলো। এই প্রসঙ্গে কিছু কথা বলবো, ওই জন্য ভিডিওটা আরও শেষ করলাম। এটা 1919-20 খ্রিস্টাব্দ। এই সময়টা তোমাদের সবাই ইতিহাস পড়েছো, জানোই। আইন অমান্য আন্দোলন চলছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড চলছে। 1919 খ্রিস্টাব্দ ইতিহাসে একটা তুলকালাম তাণ্ডবের সময়, তাই তো। বঙ্গভঙ্গ হয়ে গেছে 1911 শব্দে, বঙ্গভঙ্গ যেটা হয়েছে সেগুলো হয়েছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর এইসবের ওপর যে রবীন্দ্রনাথ ঠাকুরের কতটা প্রভাব পড়েছিল সে তো আমরা জানি, তিনি নাইট উপাধিটা ত্যাগ করেছিলেন। এছাড়াও তো এই সমস্ত কিছু নিয়ে এটা কিন্তু তৎকালীন সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে লোকটা লিখেছে। তা এখন বলতে পারো এখন তো আমরা অনেক উন্নত মনস্ক অবশ্যই, যখন তিনি লিখেছেন তার থেকে আমরা অনেকটা উন্নত মানসিকতায় এসে পৌঁছেছি আনডাউটেডলি। কিন্তু সত্যি কি পুরোটা আসতে পেরেছি? এখনও কি আমাদের মধ্যে কোনো কুসংস্কার, কোনো অন্ধবিশ্বাস, কোনো ভীরুতা নেই? আমরা ঈশ্বর রোজ সকালে উঠে ঠাকুরকে প্রণাম করতে হবে, নাহলে ঠাকুর এই পাপ দিয়ে দেবে। এই ফুল মানে আমি একটা কিছু বলছি, আমি খুব বেশি ধর্মবিশ্বাসী নই, আমার ধর্মবিশ্বাসটা একটু যুক্তি নির্ভর। এই যে তথাকথিত যারা অর্বাচীন, সেই দলে আমি পড়ি খানিকটা। তো সেই প্রসঙ্গে বলতে গেলে বলবো, এই যে বলা হয় যে নাকি শিব পুজোর দিন এই যে কী ফুল, ধুতরা ফুল, আমি ঠিক নাম জানি না, ফুলগুলো চিনি, ওই ভ্যাট ফুল, আকন্দ ফুল, এইসব ফুলের প্রচুর দাম হয়। আচ্ছা, শিব ঠাকুর ঠিক কাকে বলে গেছেন তার এই ফুলটা পছন্দ, আমি জানতে চাই। আর না দিলেই নাকি একটা মহাপাপ হয়ে যাবে, সারাদিন না খেয়ে অনেক উপোস করে থাকতে হয়, এক ফোঁটা জল খেলেও নাকি কি মহাপাপ হয়ে যাবে। তো এই যেটা কোথা থেকে ভয়, সেই পাপের ভয়টা মনে কাজ করছে, তাই না? আমি কোনো ধর্মের কোনো ধর্মবিশ্বাসকে আঘাত দিচ্ছি না, আগেই বলছি। সেই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যৌদ, শিখ, যাই হোক, জৈন, শিখ, হোয়াট এভার ইট ইজ, সবার সব ধর্মেই বলছি, এক ফোঁটা জল খাওয়া যাবে না, এখন থেকে এখন অনাহারে থাকতে হবে, তো 36 ঘন্টা উপোস তো লেগেই আছে। এটা কিসের জন্য? ভয় তো আলটিমেটলি কোথাও না কোথাও গিয়ে তো ভয়, আমি যাতে অসুস্থ না হয়ে পড়ি, আমার যেন কোনো অমঙ্গল না হয়, আমার যেন কোনো ক্ষতি না হয়, ভগবান যেন কোনো অভিশাপ না দেন, সমস্ত কিছুই তো আলটিমেটলি ভয়। তো এই ভয় যেখানে আছে সেখানেই ভূত আছে, সেখানেই ভূতের খাড়া আছে, বোঝা যাচ্ছে? তার মানে ভূত এখনও আমাদের আচ্ছন্ন করে রেখেছে, আমরা ভূতের কানমলা থেকে এখনও রেহাই পাইনি, তাই না? ভেবে দেখো। এই জন্যই আমি বারবার বলি, শুধু পরীক্ষায় পাশ করার জন্য কিন্তু পড়াশোনা নয়, পড়াশোনাটা জীবন বোধ করে তোলার জন্য, সেটাই চেষ্টা আমি করি। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ টাটা।